17 নম্বর অঙ্ক থেকে হবে আজকে। ঠিক আছে? 16 অব্দি হয়ে গেছিল। বলছে কম্পিউট দ্য ট্যাক্সেবল অ্যামাউন্ট অফ রেন্ট ফ্রি ফার্নিশড অ্যাকোমোডেশন, যেটা লাস্ট ক্লাসে বোঝাতে শেষ করেছিলাম ক্লাসটা। সেটা কি? এটাই শিখিয়েছিলাম আগের দিন। একটা বড় একটা চার্ট দিয়েছিলাম। কি করেছিলাম ওখানে? বলেছিলাম যে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন বুঝছিলাম। রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, রেন্ট মানে কি? রেন্ট মানে তো ভাড়া। ফ্রি মানে কি? বল না। রেন্ট ফ্রি মানে কি? ভাড়া দিতে হবে। ভাড়া দিতে হবে। ফার্নিশড মানে কি? ফার্নিশড মানে বলছি, ফার্নিশড মানে একটু পরে বলছি। তার আগে অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন মানে বাসস্থান, থাকার জায়গা। তার মানে ব্যাপারটা কি হয়? কোম্পানির মালিক তার এমপ্লয়িকে তাকে এমন একটা অ্যাকোমোডেশন বা বাসস্থান দেবে, মানে থাকার জায়গার ব্যবস্থা করে দেবে। যেই জায়গাটা ব্যবস্থা করে সেই জায়গার কোনো ভাড়া দিতে হবে না। ঠিক আছে? তাই বলতে বলল রেন্ট ফ্রি। রেন্ট ফ্রি কেন বলল? এই কারণে তো রেন্ট ফ্রি বলল। মালিক তার কর্মচারীকে থাকার ব্যবস্থা করে দেবে। এমন জায়গায় থাকার ব্যবস্থা করে দেবে যেখানে থাকার জন্য কর্মচারীকে কোনো ভাড়া দিতে হবে না। এইজন্য বলছে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। স্যার ফার্নিশড কেন বলেছে? ঘরটা এমন ঘর দেবে না, সাজানো গোছানো ঘর। শুধু ফাঁকা ঘর দিল না। ঘরের মধ্যে ধর টিভি থাকলো, ফ্রিজ থাকলো, ওয়াশিং মেশিন থাকলো, এসি থাকলো, ঠিক আছে? গিজার থাকলো। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় সাজানো গোছানো ঘর। ঠিক আছে? অর্থাৎ এটাকে বলা হয় ফার্নিশড অ্যাকোমোডেশন। বোঝা গেল ফার্নিশড কাকে বলে? দেখবি আমরা যখন কারোর বাড়ি ভাড়া নিই, দেখবি এরকম সাজানো থাকে নাকি ফাঁকা ঘর থাকে? ফাঁকা ঘর থাকে। ওটাকে বলা হয় আনফার্নিশড অ্যাকোমোডেশন। আর সাজানো হলে তখন থাকে। তুই বাইরের দিকে যখন যাবি, দেখবি বাইরে যাতে যায়, বাইরে আমাদের এখানেও আছে অনেকে, বাইরে থেকে যারা আসে তারা কি আর সব জিনিসপত্র নিয়ে তো আর আসে না। অনেকে দেখবি যার চাকরি করতে আজ 6 মাস এখানে, কাজ 6 মাস এখানে, ওর জিনিসপত্র নিয়ে অত ট্রাভেল করে না। ওরা না যেখানেই যায় না, ওরা সবসময় ফার্নিশড অ্যাকোমোডেশন খোঁজে। মানে এখানে একটা খাট থাকবে। আজকে ধর তোর একটা চাকরি করছিস, তুই এখানে 6 মাস থাকবি, আবার 6 মাস পর তুই বারবার করে খাট নিয়ে যাবি? তুই বারবার করে ফ্রিজ নিয়ে যাবি? সেরকম থাকে। কারণ জানি ও 6 মাস পর চেঞ্জ হবে জব। ঠিক আছে তো? বা ট্রান্সফার হবে। তো এইজন্য ওরা কি করে? ফার্নিশড অ্যাকোমোডেশন খোঁজে। ভাড়া বেশি লাগে। নরমাল ভাড়া যদি ১০,০০০ টাকা হয়, হয়তো ২০,০০০ টাকা লাগবে মাসে ভাড়া। ঠিক আছে? তো ঠিক আছে। অ্যাকচুয়ালি তো কোম্পানি থেকে টাকা পেয়েই যাবে। অসুবিধা হয় না। যেটা বোঝা গেল তো? রেন্ট ফ্রি ফার্নিশড অ্যাকোমোডেশন কি? প্রোভাইডেড বাই দ্য এমপ্লয়ার। তার মানে কি? এই অ্যাকোমোডেশন কে প্রোভাইড করে? মালিক প্রোভাইড করে, মালিক। রেন্ট ফ্রি ফার্নিশড অ্যাকোমোডেশন ইন মুম্বাই। কোথায় প্রোভাইড করা হয়েছে? মুম্বাইতে, মুম্বাই। আমি আগের দিন মেট্রো বলেছিলাম এরিয়া। কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই ৪ টে শহর আমাদের কিসের মধ্যে পড়ে? মেট্রো শহরের মধ্যে পড়ে। মেট্রো শহর। এটা মেট্রো শহর কিন্তু মুম্বাই। তার মানে মেট্রো শহরে তোমাকে এই অ্যাকোমোডেশন প্রোভাইড করা হয়েছে। রেন্ট পেড বাই দ্য এমপ্লয়ার। ঠিক আছে? রেন্ট পেড বাই দ্য এমপ্লয়ার। এই রেন্ট দেখ, আমি আগের দিন এটাও বলেছিলাম যে মালিক যে প্রোভাইড করবে, ২ রকমের নিয়ম বলেছিলাম। একটা গভর্নমেন্ট এমপ্লয়ি হয়, একটা নন গভর্নমেন্ট এমপ্লয়ি হয়। কোয়েশ্চেনটা পড়ে দেখব আমরা। কোয়েশ্চেন অবশ্যই পড়ে দেখব এখানে এটা গভর্নমেন্ট এমপ্লয়ি নাকি নন গভর্নমেন্ট এমপ্লয়ি। কোয়েশ্চেনে কিছু বলেই নি। কিছু যখন বলেনি ধরে নেব সবসময় বেসরকারি কর্মচারী, নন গভর্নমেন্ট এমপ্লয়ি। আচ্ছা ঠিক আছে, এত অব্দি বোঝা গেল। এত অব্দি নন গভর্নমেন্ট এমপ্লয়ি। এবার মালিক যে বাড়ি প্রোভাইড করবে, সেটা মালিকের নিজের বাড়িতে যদি জায়গা থাকে, মালিকের বাড়িতে যদি জায়গা থাকে, তাহলে মালিক তার কর্মচারীকে রাখবে। আর যদি নিজের বাড়িতে জায়গা না থাকে, তখন কি করবে মালিক? বাড়ি ভাড়া করে দেবে। তো এখানে বলছে রেন্ট পেড বাই দ্য এমপ্লয়ার। তার মানে কি? মালিক ভাড়া করে দিয়েছে। আর যে নিজের বাড়ি থাকতো, মালিক নিজেকে ভাড়া দেবে? এটা হয় কখনো? না। তো মালিকের নিজের বাড়িতে জায়গা ছিল না, তাই মালিক বাড়ি ভাড়া করে দিয়েছে। রেন্ট পেড বাই দ্য এমপ্লয়ার। ফার্নিচার, ফার্নিচার ছিল কত? ওই বাড়িটার মধ্যে ফার্নিচারের ব্যবস্থা করে দিয়েছে। মালিকের নিজের ফার্নিচার ছিল দেখ। মালিকের প্রোভাইডেড বাই দ্য এমপ্লয়ার, মানে মালিকের নিজের ফার্নিচার ছিল, সেই ফার্নিচার ওখানে দিয়ে দিয়েছে। ঠিক আছে? বাড়িটা নিজের না। বাড়িটা নিজের না। আরে ফার্নিচার মানে কিন্তু ভাবিস না যে স্যার ফার্নিচার মানে কি চেয়ার টেবিল। দেখ এখানে ফার্নিচার বলতে কিন্তু কাঠের ফার্নিচারকে বোঝানো হয় না। কাঠের ফার্নিচার মানে উডেন ফার্নিচার অ্যাজ ওয়েল অ্যাজ ইলেকট্রিক্যাল প্রোডাক্ট, দুটোকেই ফার্নিচারের মধ্যে বলা হয়। ঠিক আছে তো? বোঝা গেল কি বললাম? আমরা ফার্নিচার বলতে কি বুঝি? বলি স্যার ফার্নিচার মানে তো এই তো ধরুন আলমারি, ঠিক আছে তো? খাট, ঠিক আছে? চেয়ার, এগুলো ফার্নিচার। শুধু ফার্নিচার, ওই এসিটাকেও ফার্নিচারের মধ্যে ফেলেছি। ইনকাম ট্যাক্সে এই সেকশনে তোর ডিফাইন করেছে যে না, এখানে এসিটাও ফার্নিচারের মধ্যে পড়বে। মানে যেকোনো ইলেকট্রনিক গ্যাজেট কিন্তু ফার্নিচারের মধ্যে পড়বে, এটা বলে দিয়েছে। তো সুতরাং ঘাবড়ে যাওয়ার কিছু নেই। ঠিক আছে? মাথায় রাখতে হবে। তো বলে দিয়েছে বেসিক স্যালারি কত ছিল? ১,২০,০০০। ডিএ বলেছিল ৪৮,০০০ টাকা, কমিশন অন টার্নওভার ১২,০০০ টাকা। একদম সিম্পল অঙ্ক দিই। তাহলে প্রথমেই জানিস এরকম ধরনের অঙ্ক করতে গেলে কি করতে হবে? কিচ্ছু না। ১৭ নম্বর অঙ্ক আমি জাস্ট লিখছি। এটা তো লেখার বিষয় নয়, আমি জাস্ট লিখছি। কোশ্চেন পড়ে দেখতে হবে কি? কোশ্চেন পড়ে দেখতে হবে। সবার প্রথম দেখতে হবে এটা কি এমপ্লয়ি? গভর্নমেন্ট এমপ্লয়ি নাকি নন গভর্নমেন্ট এমপ্লয়ি? এটা মনের মধ্যে কোশ্চেনগুলো রেডি রাখতে হবে। নন গভর্নমেন্ট এমপ্লয়ি। অ্যান্সার কি দাঁড়ালো? যে স্যার ও নন গভর্নমেন্ট এমপ্লয়ি। নেক্সট কোশ্চেন অ্যারাইজ করতে হবে কি? এটা কি টপিকের উপর অঙ্ক? আরএফএ। আরএফ এর ফুল ফর্ম নিশ্চয়ই বুঝতে পেরেছি। আরএফএ
আরএফ এর ফুল ফর্মটা কি বললাম? এইমাত্র বললাম রেন্ট রেন্ট ফ্রি রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। তাহলে কি বুঝতে পারলাম স্যার? এটা নন গভর্নমেন্ট এমপ্লয়ি অঙ্ক। রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, ঠিক আছে? রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন মানে বিনা ভাড়ায় বাসস্থান। এটা কে দেবে? জেনারেলি কে দেয়? এটা মালিক। জেনারেলি না, সবসময় মালিকই দেয়। এটা মালিকই প্রোভাইড করবে। কে দেবে? প্রোভাইড করবে কে? প্রোভাইডেড প্রোভাইডেড কে করবে? এমপ্লয়ার, মানে মালিক প্রোভাইড করবে। স্যার কাকে প্রোভাইড করবে বল? কাকে প্রোভাইড করবে? এমপ্লয়িকে প্রোভাইড করবে। এইগুলো লিখে লিখে যত পড়বো একদম পুরো মাথা আমার গেঁথে যাবে একদম। এমপ্লয়ার প্রোভাইড করবে এমপ্লয়িকে, ঠিক আছে স্যার, কোনো সমস্যা নেই। এমপ্লয়ার এমপ্লয়িকে প্রোভাইড করলো। আচ্ছা, আচ্ছা, এমপ্লয়ার প্রোভাইড করবে কি করে? আজকে এমপ্লয়ার বাড়িতে জায়গা থাকলে এমপ্লয়ার বাড়িতে রাখবে। স্যার বাড়িতে জায়গা না থাকলে বাড়ি ভাড়া করে দেবে। বাড়িতে জায়গা না থাকলে বাড়ি ভাড়া করে দেবে, ঠিক আছে তো? এই কোশ্চেনটা পড়ে কি বুঝতে পারলাম? যে স্যার এখানে দেখ, হয় কি হয়, দুটো এমপ্লয়ার দুটো কাজ করতে পারে। হয় ওন্ড মানে নিজের বাড়িতে রাখবে, আর না হলে হায়ার করে দেবে, মানে ভাড়া করে দেবে। এই অঙ্কে ওন্ড বলেনি। কি করে বুঝলাম? কারণ মালিক ভাড়া দেবে কখন? মালিক ভাড়া দিয়েছে, তার মানে তো হায়ার করে দিয়েছে। তার মধ্যে হায়ার করে দিয়েছে। বোঝা গেল কি বললাম? এত অব্দি বোঝা গেল? বোঝা গেল তো? এইবার কি হচ্ছে স্যার, রুলটা কি সেক্ষেত্রে? রুল তাহলে তুই কি বুঝতে পারলি? এটা গভর্নমেন্টের অঙ্ক না নন গভর্নমেন্ট অঙ্ক? নন গভর্নমেন্টের অঙ্ক। নন গভর্নমেন্টের অঙ্ক যখনই হবে তখন দেখতে হবে মালিক নিজের বাড়িতে রাখতে দিয়েছে না ভাড়া বাড়িতে? ভাড়া বাড়ি। ভাড়া বাড়ির রুলটা কি ছিল? ভাড়া বাড়ির রুলটা আমরা অঙ্ক করবো। ভাড়া বাড়ির রুলটা কি ছিল আমি তোকে বলে দিচ্ছি। আমাদের তো ইনকাম ট্যাক্সের দুটো, মানে পার্টিকুলার তোদের এই বছরের জন্য দুটো পার্ট হয়েছে, দুটো নিয়ম হয়েছে। একটা ওল্ড রুল করতে হবে, একটা নিউ রুল করতে হবে। এটা কিন্তু অঙ্কের পার্ট নয়, আমি তোকে মনে করাচ্ছি জাস্ট। নাহলে আমি অঙ্ক মনে না করালে, আমি নিয়ম মনে না করে অঙ্ক করাবো কি করে? নিয়মটা মনে করাতে হবে। আমি লিখে দিলাম, তুই কি কপি করে নিলি? হলো না, মনে করাতে হবে নিয়মটা। ওল্ড রুল। ওল্ড রুলটা কবে থেকে কবে চালু জানিস তো? এপ্রিল মাস থেকে। এপ্রিল মে জুন জুলাই আগস্ট, এপ্রিল থেকে আগস্ট অব্দি। ওল্ড রুল চালু এপ্রিল থেকে আগস্ট। আর নিউ রুল চালু কবে থেকে? আগস্ট তো হয়ে গেল, তাহলে রইলো কত বল? আরে আগস্টের পরে কি মাস হয়? সেপ্টেম্বর থেকে মার্চ। তার মানে এটা ক মাস হচ্ছে? দেখ, এটা 5 মাস, 5M, আর এটা তাহলে কত হচ্ছে বল? 7M। তো ওল্ড রুল কি বলছে? লিস্ট অফ দ্য ফলোইংস লিখলাম। লিস্ট অফ দ্য, বল কি লিখলাম? লিস্ট অফ দ্য ফলোইংস। কি লিখবো? বলছি রেন্ট পেড। আর কি লিখবো এখানে? আগে ছিল 15% অফ স্যালারি। কি লিখলাম? 15% অফ স্যালারি। তোমরা যে ছোট। আর এখানে কি লিখবো? ওই একই কথা, লিস্ট অফ দ্য ফলোইংস। তোর পরীক্ষায় যেটা দেবে আমি তোকে বলেছি, ভাড়া বাড়ি দেবে, মানে ভাড়া বাড়ি না, সরি কি বললাম, নন গভর্নমেন্ট দেবে। নন গভর্নমেন্টই পরীক্ষায় দেবে, একদম 100 না 500% গ্যারান্টি। নন গভর্নমেন্ট দেবে না, গভর্নমেন্ট দেয়ই না, কাউকেই দেয় না গভর্নমেন্ট। গভর্নমেন্ট জাস্ট জানতে হয়, দেয় না পরীক্ষায়। দেবে তো নন গভর্নমেন্ট, এবং হয় নিজের বাড়িতেও দিতে পারে, ভাড়া বাড়িতেও দিতে পারে, যে কোনো একটা দেবে। নিজের বাড়ি বা ভাড়া বাড়ি, যে কোনো একটা দেবে। তাহলে এটা ভাড়া বাড়ি বলে দিলাম। তাহলে কি হবে? রেন্ট পেড। এখানে কি লিখবো? নিউ রুলস রেন্ট পেড। আর এখানে কি লিখবো? 10% অফ স্যালারি। ব্যাস হয়ে গেল। এই হচ্ছে অঙ্কটার পার্টিকুলার, এই অঙ্কটার মধ্যে এটাই আছে, এইটাই বলতে চেয়েছে। এবার অঙ্কটাতে এটা করলে হবে না, চোখে নিয়মটা মনে করালাম। মনে করালাম নিয়মটা। এটা যে ক্যালকুলেশনটা করলাম না, কি ক্যালকুলেশন করালেন স্যার এটা? এই যে আপনি যেটা বের করলেন, কি ক্যালকুলেশন করলেন? আমি এখানে বক্স করেছি, কি ক্যালকুলেশন করলেন? এটা করলাম কি বলতো? এই, এটা করলাম রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। করা হয়ে গেলে এটা টুকে, মানে পরে ফটো তুলে জায়গাটা রেখে দিই, তাহলে কিন্তু তোর, মানে দেখ, যত কোশ্চেন পড়ে যত সুন্দর সাজাতে পারবি না, তোর মাথার মধ্যে না পুরো গাঁথবে। এরকম দুটো অঙ্ক সুন্দর সাজিয়ে করলে পরবর্তী অঙ্ক এমনি মাথার মধ্যে ঢুকে যাবে কি বের করতে বলছে, পুরো ঢুকে যাবে। আচ্ছা, এটা কি বের করলো? রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন কি বের করলো? এটা আনফার্নিশড। আনফার্নিশড, শুধু ঘর, ফাঁকা ঘর। আচ্ছা, আনফার্নিশড করলাম। হয়ে গেল আনফার্নিশড। এবার অঙ্কটা পড়ি। অঙ্কটা কি বলেছে এবার পড়ি। এবার অঙ্কটা করতে পারবো, কিছু নেই অঙ্কটার মধ্যে। ঠিক আছে, অঙ্কের মধ্যে কিচ্ছু নেই। কিভাবে করবো? এরকম একটা দাগ কাটবো, সিম্পল একটা, রুপিসের দুটো ঘর করে দেবো। কিচ্ছু নেই, সিম্পল ছোট্ট ঘর। তাহলে কোশ্চেনটা পড়ে কি একটু বুঝতে পেরেছিস? কোশ্চেনটা পড়ে কি বুঝতে পারলি? ওরা তোকে কি বলেছে? মোটামুটি পড়েছিস।
মোটামুটি পড়েছিস RFA, তার মানে কোশ্চেনে বলে দিয়েছে এটা কি নন গভর্নমেন্ট এমপ্লয়ি, ঠিক আছে? মালিক এমপ্লয়িকে মানে মালিক কর্মচারীকে অ্যাকোমোডেশন প্রোভাইড করবে। নিজের বাড়িতে না ভাড়া বাড়িতে? কি বলেছে? ভাড়া বাড়ি। কখন বুঝবেন ভাড়া বাড়ি? ভাড়া বাড়ি বোঝার একটা ট্রিক্স আছে। রেন্ট যদি মালিক পে করে তার মানে ভাববে ভাড়া বাড়ি, আর দেখতে হবে না। রেন্ট যদি মালিক পে করে মানে ভাড়া বাড়িতে, তার মানে ভাড়া বাড়িতে। ভাড়া বাড়ির নিয়ম কি ছিল? ভাড়া বাড়ির নিয়ম কি ছিল আমি কি শিখেছিলাম? প্রথমে করবো এদিক দেখ, এভাবে লিখবি ফর 5 মান্থস। বুঝতে পারলি কেন 5 মান্থস? বুঝলি ফর 5 মান্থস লিখলাম, এই যে ওল্ড রুল। তারপর একটু নিচে ছেড়ে লিখবো, 2 লাইনের মতন লাগবে, এখানে লিখবো ফর 7 মান্থ। এটা নিউ রুল। 5 মাস হচ্ছে ওল্ড রুল আর 7 মান্থ হচ্ছে নিউ রুল, ঠিক আছে তো? অ্যাকচুয়ালি এই নিউ ওল্ড রুল আর নিউ রুলের একটা ব্যাপার আছে। ব্যাপারটা কি? আমাদের দেশের যে ফাইন্যান্স মিনিস্টার, ঠিক আছে, এখন উনি যখন নিয়ম করেছিল তখন উনিই ফাইন্যান্স মিনিস্টার ছিল, এখন তিনিই ফাইন্যান্স মিনিস্টার। কে? নির্মলা সীতারামন। নাম তো জানিস, নাম তো শুনেইছিস। আমাদের দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। উনি একটা অ্যামেন্ডমেন্ট নিয়ে এসেছিল। অ্যামেন্ডমেন্ট মানে আইনের একটু পরিবর্তন নিয়ে এসেছিল। উনি বলেছিল যে এই যে কি আছে এই যে লিস্ট অফ দ্য ফলোইং রেন্ট পেড আর 10% অফ স্যালারি, দুটোর মধ্যে যেটা ছোট সেটা চালু হবে 1 সেপ্টেম্বর থেকে। 1 সেপ্টেম্বর 2024 থেকে। তাই তো আমাদের 23-24, 31-24, সরি, আমাদের প্রিভিয়াস ইয়ার কথা বললাম 23-24। উনি বলেছিল চালু হবে 1 সেপ্টেম্বর 2023 থেকে। কি বললাম? এই দিন থেকে এই নিউ রুলটা অ্যাপ্লাই হবে। কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ার কত? 23-24। তার আগে মানে কতদিন ছিল বল? 1-4 বল কত ছিল? 1-4 23 থেকে 1-4-23 থেকে 1-9-23। তাহলে এই সময়টা তো কিছু থাকবে। এই সময়টা কোন রুল চালু হবে? এই সময়টার জন্য ওল্ড রুল চালু থাকবে। কিন্তু এর পরের বছর যারা পড়বে তাদের প্রিভিয়াস ইয়ার কত হবে? তাদের তোদের তো প্রিভিয়াস 23, ওদের তো 24-25 হবে। 23-24 তো তোদের তো 23-24, ওদের হবে কি 24-25। তাহলে নিয়মটা কি বলি, কবে থেকে নিয়মটা চালু হবে? নিয়মটা চালু হবে 1-9-23 থেকে। তাহলে ওরা তো পুরোপুরি নিউ রুলে চলে আসবে। তাহলে ওদের ওদের এইটার কোনো রেলিভেন্টই থাকবে না, ওরা শুধু এইটা পড়লেই হয়ে যাবে। পরের বছর শুধু একটা পড়লেই হয়ে যাবে, ঠিক আছে তো? মানে ব্যাপারটা সেরকম না। এখন তুই বলি স্যার আমাদের তাহলে খাটো, আমাদের যেটা নিয়ম, যেটা সরকারের রুল, রুল তোকে মাথায় রাখতে হবে। এটা সবার জন্য, এটা সবার জন্য। হয়তো দেখা গেলো পরের বছর যারা পড়ছে তাদের সময় তো কোনো নতুন নিয়ম নিয়ে চলে আসবে, তখন তাদের দুটো করতে হবে, ঠিক আছে? নিয়ম সবার জন্য সমান, ঠিক আছে? আরে এটা যারা চাকরি করে তাদের কথা ভাব না তুই। আজ তো পড়াশোনার সোজা কঠিনের কথা ভাবছিস, যারা চাকরি করে তাদের কথা ভাব। যে চাকরি করছে তাকে তো ট্যাক্স দিতে হবে গভর্নমেন্টকে, ঠিক আছে তো? এবার ধর, ও ধর সাপোজ ধর রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন ওর বেরোলো 1,00,000 টাকা, সাপোজ 1,00,000 টাকা বেরোলো। এবার আগে কি হতো? 1,00,000 টাকার 15%, 15,000 টাকা ট্যাক্স দিতে হতো। এবার ও বলবে না আমি তো 15,000 টাকা ট্যাক্স দেবো না, আমি প্রথম 5 মাস 15% ট্যাক্স দেবো। বুঝলি? প্রথম 5 মাস এরকম দেবো, পরেরটা তোমার ট্যাক্স কমে গেছে, 10% হয়ে গেছে। এটা তোকে বুঝতে হবে। এটা যারা চাকরি করছে তাদের দিক দিয়ে ভাব। এটা তোর তোর জন্য তো করেনি। এটা যারা চাকরি করছে তাদের দিক দিয়ে ভাবতে বলেছে তোকে। ঠিক আছে? তো তাদের জন্য তো ভালো। তাদের জন্য তো ভালো। তারা তো খুব খুশি হয়েছে। আগে যেখানে 15% ছিল, এখন সেটা 10% হয়ে গেছে। কত ভালো তো। ওদের জন্য কতটা ভালো। ওদের জন্য কত ভালো। যারা চাকরি করে তাদের জন্য কত ভালো। ট্যাক্স কম দিতে হবে। আরে কে ইনকাম করে থোড়াই মানুষ ট্যাক্স দেয়। সবাই চায় ট্যাক্স যাতে কম দিতে হোক। ঠিক আছে তো? একজন চাকরি করে 10,00,000 টাকা যদি বছরে কামায়, 10,00,000 যদি বছরে কামায় 3-4 লাখ টাকা ট্যাক্স নিয়ে চলে যায় গভর্নমেন্ট। 3,00,000 টাকার মতন ট্যাক্স নিয়ে চলে যাবে। বুঝতে পারলি তো? তো যাই হোক, এটা বলছি কি ফর 5 মান্থস কি লিখবো এখানে? কি নিয়ম শিখলো বল? রেন্ট পেড, মনে পড়ছে তো? রেন্ট পেড অর কি বলেছিলাম? অর কত বলেছিলাম? দেখ মনে রাখার সুবিধা, আগে বেশি এখন কম, আগে বেশি এখন কম। আগে বেশি ছিল এখন কম। তাহলে তুই বুঝতে পারবি। তাহলে আগে কত ছিল? 15 or 15% of salary whichever is lower। এটাই দেখে কি করবো জানিস তো? কপি করবো। শুধু এখানে 15 এর জায়গায় কত হবে? 10 হয়ে গেল। এবার দেখ কি করবো? রেন্ট পেড কত টাকা করে ভাড়া দিয়েছিল বল? কোশ্চেনে বলে দিল ভাড়া দিয়েছিল কত করে বল? 5,000 টাকা করে। কত করে ভাড়া দিয়েছিল? পার মান্থ। তাহলে এখানে কত করবো? এটা একটু বুঝে বল। আমি দুটো অপশন বলছি বল। 5,000 ইন্টু 12 করবো নাকি 5,000 ইন্টু 5 করবো? এখানে 5,000 ইন্টু 5 কত? এটা মাথায় রাখতে হবে। 5,000 ইন্টু 5।
তাহলে এখানে কত হবে 5,000 ইন্টু 60। or 15% অফ স্যালারি। তাহলে স্যালারিটা তোকে খুঁজতে হবে, স্যার স্যালারিটা বের করুন। এখানে নিচে বের করছি স্যালারি। স্যালারি বলতে কি শিখিয়েছিলাম? বেসিক, আর কি ছিল বল? ডিএ, আর ছিল কমিশন। তাহলে বেসিক কত ছিল বল? কোশ্চেনের দিকে তাকা। বেসিক কত ছিল বল? বেসিক 1,20,000 টাকা, তাই তো? ডিএ কত ছিল বল? ডিএ ডিএ ছিল 48,000 টাকা। ডিএ ছিল 48,000 টাকা। কমিশন ছিল কত? 12,000 টাকা। কমিশন 12,000 টাকা। তাহলে কত হলো? 1,20,000 আর 60 হচ্ছে 1,80,000 টাকা। স্যালারি হলো 1,80,000, ঠিক আছে? এবার দেখ 1,80,000 টাকা। এবার তাহলে কি হচ্ছে এখানে? স্যালারি 15%। স্যালারি কত ছিল বল? তোরা বলবি কিন্তু 1,80,000, হ্যাঁ। তার কত হবে? 15% তো না, 1,80,000 টাকা। এই 1,80,000 টাকা স্যালারি কত মাসের স্যালারি বেরিয়েছিল এটা? 5 মাসের। 12 না, মাস, 12 5 মাসের কি? এটা তো 12 মাসের বলি। 1,80,000 টাকা 12 মাসের স্যালারি করলি তো। ওখানে দেখ কোশ্চেনের পর নিচে দেখ বলে দিয়েছিল স্যালারি কত বলেছিল। কোশ্চেনের স্যালারি বলেছিল 1,20,000, ডিএ বলেছিল 48,000, আর কমিশন বলেছে 12,000। স্যালারিটা পুরো 12 মাসের স্যালারি দিয়েছে। হ্যাঁ। ওটা 12 মাসের স্যালারি দিয়েছে। আমি এটা 5 মাসে কনভার্ট করবো। প্রথমটা 5/12 করবো ইন্টু 15%। এখানে কি করবো? অর 1,80,000 ইন্টু 7/12 ইন্টু 10%। আরে এ তোকে বলেছে একবারে, তোকে 5 মাসের স্যালারি বলে। কোন স্যালারি 5 মাসের বলে? ওরম বলে না স্যালারি। হয় স্যালারি তোকে লিখে দেবে পার মান্থ বলে দেবে, আর নাহলে 1 বছরের বলে দেবে, ঠিক আছে? হয়ে গেল। 5 ইন্টু 5 কত হলো? এটা 25,000 টাকা। অর ক্যালকুলেটর নেবো, ক্যালকুলেটর নে কর 1,80,000 ইন্টু 5/12 ইন্টু 15%। কি বললেন স্যার? 1,80,000 ইন্টু 5/12 ইন্টু 15%। হচ্ছে 11,250। হ্যাঁ। কত হয়েছিল? আমি করিনি এখন তো। তাহলে কত হলো? 11,250। তাহলে এই দুটোর মধ্যে এটা আর এটা মানে ছোট কোনটা? 11,250। এই তো মানে একটা ঘর করলে হয়ে যেত। 11,250, ঠিক আছে? একটা ঘর করাটাই বেটার, ঠিক আছে? বাদ দে, পরে মুছে দিস। আর এটা কত হলো? 35,000, হয় কি না? হ্যাঁ। অর এটা কত হবে? 1,80,000, 1,80,000 ইন্টু 7/12 ইন্টু কত হচ্ছে? 10%, মানে 10,500। তাহলে দুটোর মধ্যে ছোট কোনটা বল? দুটোর মধ্যে ছোট কোনটা? 10,500, 10,500। তাহলে হয়ে গেল দেখ, 7 মাসটা বেরোলো 10,500। তাহলে 10,500 যোগ 11,250 কত হচ্ছে? 21,750। এই যেটা বেরোলো এটা কি বলে জানিস? এটাকে কি বলে? আনফার্নিশড। এটাকে বলে আনফার্নিশড, মানে ফার্নিচার নেইনি আমি এর সঙ্গে। তাহলে লিখবো কি? আনফার্নিশড অ্যাকোমোডেশন। লিখবো ভ্যালু অফ রেন্ট ফ্রি আনফার্নিশড অ্যাকোমোডেশন। এর সাথে যোগ করতে হবে ফার্নিচার, কস্ট অফ ফার্নিচার। কি যোগ করতে হবে এর সঙ্গে? কস্ট অফ ফার্নিচার। তো মালিককে তোকে ফার্নিচারও দিয়েছিল। ফার্নিচার কত টাকার ফার্নিচার? দেখ ফার্নিচার কি বলেছিল, বল ফার্নিচারটা কি বলেছিল? লাস্ট লাইনে বলেছিল, লাস্ট লাইন আগের লাইন দেখ। ফার্নিচার কত লিখেছিল? 15,000 টাকা লিখেছিল। হ্যাঁ। 15,000 টাকার ফার্নিচার দেখ। আর যদি মালিকের কাছে ফার্নিচার থাকে, যে এমপ্লয়ি বললো যে আমি রাত্রিবেলায় বসে বসে অফিস থেকে ফিরে টিভি দেখব, তাহলে টিভি তো ওকে প্রোভাইড করবে, মালিককে প্রোভাইড করতে হবে। আর যে মালিকের কাছে টিভি থাকে, মালিক টিভি দিয়ে দেবে। আর যে মালিকের টিভি না থাকে, তাহলে মালিক কি করবে? টিভিটা কিনে দেবে না, ভাড়া করে দেবে, ভাড়া করে দেবে। কিনে দিতেই পারে, কিনে দেবে, সেটা পরের কথা। আমি বললাম যদি নিজের থাকে তাহলে নিজে দেবে, আরে কিনে দিলেও তো নিজেরই হয়ে গেল। হয় নিজের দেবে, নিজের থাকলে নিজেরটা দেবে, আর না হলে ভাড়া করে দেবে। তো ভাড়া করে দিতে পারে। তা এখানে কি বলেছে? এটা কি নিজের না ভাড়া করে? এটা নিজের। নিজের। ভাড়া করে হলে বলতো কি হয়? লেখা থাকতো হায়ার চার্জেস, হায়ার চার্জেস লেখা থাকতো, হায়ার চার্জ মানে ভাড়া করা। এখানে মালিক নিজের ফার্নিচার দিচ্ছে, নিজের দিলে 10% আসবে, পুরো আসে না, 10% আসবে। কত আসবে? 10%, 10%, ঠিক আছে তো? তাহলে কত হবে? 15,000 টাকা 10%, 1500 টাকা। শেষ অঙ্ক।
তাহলে এর সঙ্গে 1500 টাকা যোগ করলে কত হবে? 23,250। এটাকে বলা হয় ভ্যালু অফ রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। এক মিনিট। হলো ভ্যালু অফ রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। বুঝলি তো? 19 নম্বর অঙ্কটা কি বলেছে? কম্পিউট দ্য ভ্যালু অফ অ্যাকোমোডেশন প্রোভাইডেড বাই দ্য এমপ্লয়ার। ওই একই কথা বলে, দেখ একই কথা। ওই যে উপরে যেটা তোরা টুকলি, এটা টুকলি, এই জায়গাটা টুকলি। দাঁড়া এক মিনিট। এইটা টুকেছিলি, এইটা টুকেছিলি নাকি? এটা টুকেছি। আচ্ছা ঠিক আছে। এইটা এবার এর মধ্যেই আমি এটাকে চেঞ্জ করে দিচ্ছি একটু। দাঁড়া এক মিনিট। এক মিনিট, এক মিনিট। কি বলেছিল এখানটা? বলেছে তোকে ভ্যালু অফ অ্যাকোমোডেশন বের করতে বলেছে। আগেরটাও তাই বের করতে বলেছিল, প্রোভাইডেড বাই দ্য এমপ্লয়ার। মালিকই প্রোভাইড করবে, অ্যাকোমোডেশন মালিকই প্রোভাইড করবে। এর ভ্যালু বের করতে বলেছে। ও সরি, আমি তো 19 হুট করে দেখে ফেললাম। দাঁড়া, সরি 18টা। কম্পিউট ভ্যালু অফ রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন প্রোভাইডেড বাই দ্য এমপ্লয়ার। এমপ্লয়ারই তোকে অ্যাকোমোডেশন প্রোভাইড করবে। অ্যাকোমোডেশন অফ সোদপুর। কোথায় অ্যাকোমোডেশন? সোদপুর। সোদপুর কিন্তু মেট্রো সিটি নয়, মেট্রো সিটি নয়। বাই দ্য এমপ্লয়ার ইজ প্রোভাইডেড, বাই দ্য এমপ্লয়ার ইজ প্রোভাইডেড টু দ্য এমপ্লয়। মানে এমপ্লয়ার এমপ্লয়কে প্রোভাইড করছে। ফেয়ার রেন্ট বলেছে, ফেয়ার রেন্ট। মানে বলতে পারি ফেয়ার রেন্ট মানে কি, একটু এর একটু জানতে পারি ফেয়ার রেন্ট। ফেয়ার রেন্ট মানে আজকে ধর আমি বাইরে ভাড়া দিই, আমার বাড়ি ভাড়া কত হবে? 4,000 টাকা। এই এরিয়ায় এরকম ফেসিলিটির বাড়িগুলোর ভাড়া কত হবে? মানে এই এরিয়ায় কি ভাড়া চলছে, বুঝতে পারলি কি বললাম? থাকে না একটা এরিয়া বেসিসে, হ্যাঁ এই এরিয়ায় তুমি যাও, এই পাড়ায় যাও, এই পাড়ায় এখন ভাড়া 4,000 টাকা বা 5,000 টাকার আশেপাশে চলছে। আজকে আমার বাড়ি ভাড়া 4,000 টাকা, অন্য কোনো বাড়ি ভাড়া 20,000 টাকা হতে পারে না। মানে এই এরিয়া এরকম ভাড়া চলছে না। ফেয়ার রেন্ট মানে ওই একই লোকালিটিতে ভাড়া কথা, তাকে বলে ফেয়ার রেন্ট। ঠিক আছে তো? এটাকে বলে ফেয়ার রেন্ট। আর যদি কোনো অঙ্কে ফেয়ার রেন্ট দিয়ে দেয়, তার মানে ভাববি কি এটা মালিকের নিজের বাড়ি দিয়েছে। ঠিক আছে? কোনো অঙ্কে ফেয়ার রেন্ট দিয়ে দেওয়া মানে বুঝে নিতে হবে মালিকের নিজের বাড়ি দিয়েছে। আচ্ছা, এটা মালিকের নিজের বাড়ি। এটা কি মাস্ক দেবে? কোনটা? যদি Fair নিজের rent। বাড়ি হয়? থাকতে পারে। এরকম কোনো কথা নেই, থাকবেই। থাকতে পারে, এরকম একটা টার্ম দেখে আমরা বুঝতে পারি। তুই দেখ না, এখানে মালিকের নিজের ভাড়া বাড়ি হলে লিখিয়ে দিত না, রেন্ট পেড বাই দ্য এমপ্লয়ার, লিখেছে রেন্ট পেড বাই দ্য এমপ্লয়ার। না। তো তুই বুঝতে হবে তোকে। এই যে আমি তোকে টুকলাম এখানটায়, তাহলে ওই প্রথমে কোশ্চেনটা পড়ে তোকে ভাবতে হবে কি? এই দেখ না, কোশ্চেনটা পড়ে ভাবতে হবে কি? দেখ এখানে লিখে রেখেছিলাম, গভর্নমেন্ট না নন গভর্নমেন্ট? নন গভর্নমেন্ট। আরএফএ মানে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। হ্যাঁ স্যার, রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। প্রোভাইডেড, কে প্রোভাইড করবে? এটা এমপ্লয়ার এমপ্লয়কে প্রোভাইড করবে। দেখ, নিজের বাড়িও হতে পারে, ভাড়া বাড়িও হতে পারে। আগেরটা ছিল ভাড়া বাড়ি, এটা ভাড়া বাড়ি, এটা নিজের বাড়ি। নিজের বাড়ির ক্ষেত্রে রুলটা কি হবে তোকে বলে দিচ্ছি, জানতি আবার আবার বলে দিচ্ছি জাস্ট। বাকি তো সব সেম, এরকমই হবে, ওল্ড ওল্ড নিউ রুল হবে। কিন্তু এখানে ভাড়া বাড়ি না, এটা নিজের বাড়ি। আগেরটা ভাড়া বাড়ি করেছি, এটা নিজের বাড়ি। ঠিক আছে? নিজের বাড়ির ক্ষেত্রে নিয়মটা কি হয়? নিজের বাড়ির ক্ষেত্রে নিয়মটা কি হয়? ওই ওল্ড রুল আর নিউ রুল আমাকে দেখতে হবে কোন সিটিতে বসবাস করে। কোন সিটি? কোন সিটি? সোদপুর। এবার আমাকে জানতে হবে সোদপুর শহরের জনসংখ্যা কত? এই স্যার এটা কি করে বলবো? সোদপুরের জনসংখ্যা এটা কি করে বলবো? জানি না। সোদপুর শহরে, সোদপুর তো বুঝেছি, সোদপুরের জনসংখ্যা কত হতে পারে? মানে সোদপুরের জনসংখ্যা কত হতে পারে? এটা তো বলা সম্ভব নয়। তবে রুলটা কি বলেছে এখানটায়? আমি তোকে বলে দিচ্ছি। সোদপুরের জনসংখ্যা কত হতে পারে, তাই তো? আমি বলে দিচ্ছি সোদপুরের জনসংখ্যা কত হতে পারে। দেখ, আগে কি ছিল? আগে জনসংখ্যার ক্লাসিফিকেশন কি ছিল? আগে আর এখন জনসংখ্যার ক্লাসিফিকেশন কি হয়েছে এটা বলতে পারি। আগে জনসংখ্যার ক্লাসিফিকেশন ছিল আপ টু 10 লাখ। তারপর 10 লাখ থেকে 25 লাখ। তারপর ছিল 25 লাখের বেশি। এটা ছিল আগের ক্লাসিফিকেশন। আগের ক্লাসিফিকেশন এটা ছিল। যদি কোনো শহরে জনসংখ্যা 10 লাখ হয়, তখন আগে নিত 7.5% হতো। ঠিক বলে দেবেন, মনে রাখা। 10 লাখ থেকে 25 লাখ হলে 10% ছিল। 25 লাখের বেশি হলে কত পার্সেন্ট ছিল? 15% ছিল। এটা আগে এই নিয়মটা ছিল। ঠিক আছে? আগে এই নিয়মটা ছিল। এখন নিয়মটা কি হয়েছে জাস্ট একটু অঙ্ক করতে গিয়ে বলে দিচ্ছি।
বাট তোকে এত মনে রাখতে হবে না, ট্রিক্স বলে দেবো। এখন সেটা হয়েছে তোর 15 লাখ, 15 লাখ থেকে 40 লাখ, আর 40 লাখের বেশি। বুঝতে পারলি তো? মানে কি বললাম, বোঝা গেল নিশ্চয়ই? তাহলে 15 লাখ অবধি 7.5টা, এটা হয়ে গেছে এখন 5, ঠিক আছে? 10টা হয়েছে 7.5, আর 15টা হচ্ছে 10। বোঝা গেল কি লিখলাম, কি বললাম, বুঝতে পারলি? এটা ছিল আগে, এই নিয়মটা ছিল, এখন এই নিয়মটা বলবৎ হয়েছে। এবার সোধ স্যার আমি কি করে, ধরুন পরীক্ষা হলে এমন একটা সোধ পদ্ধতি, যেমন ধরুন ফোন করে বলুন তো স্যার আরামবাগ, ঠিক আছে? এবার বলে দিল ধরুন ওই সিঙ্গুর বলে দিল। আমি কি করে মনে রাখবো কোন শহরে জনসংখ্যা, আমি কি মুখস্থ করতে বসে আছি নাকি কোন শহরে জনসংখ্যা কত, আমার বলা সম্ভব, সত্যি কথা বলা সম্ভব নয়, কারোর পক্ষে বলা সম্ভব নয়। সেক্ষেত্রে সে স্টুডেন্ট কি করে ভাবতে পারে? আমি তোকে বলছি, আমি তোকে কয়েকটা শহরের নাম বলি, জাস্ট এইটুকু মাথায় রাখবি। কলকাতা, মুম্বাই, দিল্লি, যে 4টে শহর তো মনে রাখতে পারো, মেট্রো শহর, এটাকে মেট্রো শহর। মেট্রো শহরের জনসংখ্যা জানিস কত হয়? এটা তো বলতে পারি, এটা সবাই জানে মেট্রো শহরের জনসংখ্যা। মেট্রো শহর মানে কি? এমন একটা শহর যেখানে প্রচুর লোকের সমাগম, প্রচুর লোকের সমাগম। মেট্রো শহরের জনসংখ্যা না কোটিতে হয়, কোটিতে। মনে রাখবি, মেট্রো শহরের জনসংখ্যা কোটিতে। আগে কোনো ডিজিট মনে রাখতে হবে, মেট্রো শহরের জনসংখ্যা কোটিতে হয়। আর যদি মেট্রো শহর থাকে তাহলে কোনটা হবে? মেট্রো শহর থাকা মানে কোনটা? এই যে এইটা লাস্টেরটা হচ্ছে মেট্রো শহর চলে। আর অন্য কোনো শহর যদি থাকে তুই ধরে নিবি এর জনসংখ্যা এত কম। কি বললাম বুঝতে পারলি তো? ওরা যেমন ক্লাসিফিকেশন করেছে না সোদপুরের জনসংখ্যা, ওরা বলেছে সোদপুর হচ্ছে ছোট্ট একটা, দেখিস সোদপুর ছোট্ট একটা স্টেশন। আজকে তুই সোদপুর দিয়েছে, তুই জানিস সোদপুর একটা ছোট্ট একটা স্টেশন। এখন তোকে যদি তোর বিহারের কোনো একটা স্টেশনের নাম বলে দিল, জানি। তুই কি করে জানবি সেই স্টেশনে কত জনসংখ্যা? ঠিক আছে, জানা সম্ভব নয় তো। তা তুই একটা অ্যাজাম্পশন করে নিবি, বলবি যে ধরে নেওয়া আছে যে সোদপুরের জনসংখ্যা কত? 25 লাখের কম। ঠিক আছে? সোদপুরের জনসংখ্যা 25 লাখের কম। 25 লাখের কম মানে কত? বুঝতেই পারছিস 25 লাখের কম। 25 লাখের কম মানে কার মধ্যে পড়ছে? 25 লাখের কম মানে বুঝতে পারছিস তো? 7.5 থেকে 10 এর মধ্যে যেকোনো একটা হবে। যদি ওল্ড এর কথা বলিস, ওল্ড আর নিউ যাই বল, তুই বলিস সোদপুরের জনসংখ্যা, সোদপুর মেট্রো শহর নয় তো, তুই বুঝলি সোদপুর মেট্রো শহর নয়, সোদপুরের জনসংখ্যা কি? যে না, এটা 25 লাখের কম জনসংখ্যা, 25 লাখ বা 40 লাখ। ওল্ড রুলের দিক থেকে দেখলে 25 লাখ, আর নিউ রুলের দিক থেকে দেখলে 40 লাখ। তাহলে এর চেয়ে কম জনসংখ্যা। এবার কত কম জনসংখ্যা? 10 লাখ নাকি 25 লাখ? আমি জানি না, আমি 10%ই করে দেবো। আমি 10%ই করে দেবো। ঠিক আছে? তার মানে অ্যাজাম্পশনটা বুঝতে পারলি তো? সোদপুরের জনসংখ্যা কত? এটা তোকে মাথায় রাখতে হবে। বল কি বুঝতে পারলি? তাহলে অত কিছু পড়তে হলো না তোকে। ওইটা যেটা বললাম সেটাই বলেছে বইতে। বলছে ওল্ড রুলের দিক থেকে দেখলে, ওল্ড রুলের দিক থেকে দেখলে মনে করছি সোদপুরের জনসংখ্যা 25 লাখের কম। ঠিক আছে? আর নিউ রুলের দিক থেকে দেখলে সোদপুরের জনসংখ্যা 40 লাখের কম। ঠিক আছে তো? 40 লাখের কম। তাহলে বুঝতে পারলি? তাহলে তোকে মাথায় রাখতে হবে সোদপুরের জনসংখ্যা কত? ধরে নিচ্ছি সোদপুরের জনসংখ্যা 25 লাখের কম। বা তুই আরো একটু ভালো করে লিখলে, স্যার 25 লাখের কম অনেকে বলতে স্যার তাহলে 25 লাখের কম তো 10 লাখের কমটাও তো এটাও হতে পারে। ধরে নিচ্ছি সোদপুরের জনসংখ্যা, দেখ আজকে তুই অ্যাজাম্পশন করতে হবে সোদপুর তো শহর, তুই জানিস এখানে একটা স্টেশন আছে, এর জনসংখ্যা সম্পর্কে তুই একটা আইডিয়া করতে পারিস। যে তুই বলতে পারিস না স্যার সোদপুরের জনসংখ্যা আমি জানি, সোদপুরের জনসংখ্যা কিন্তু স্যার 25 লাখ হতেই পারে না। সোদপুর একটা স্টেশন, এর জন্য 25 লাখ হতে পারে না, ছোট্ট একটা স্টেশন। জানিস সোদপুর বুঝতে পারছিস তো? ব্যারাকপুর লাইনে সোদপুর পড়ছে, তো ওর জনসংখ্যা 10 লাখের মধ্যেই হবে। এবার তুই বুঝতে পারলি এটা সোদপুর জন্য 10 লাখের মধ্যে, কিন্তু এমন একটা স্টেশন দিলে তুই তো জানিসই না, ওই স্টেশনের নামই শুনিস, তুই কি করে বলবি? কি বললাম বুঝতে পারছিস তো? তো এটা অ্যাজাম্পশন বেস, এখানে ধরার ব্যাপার। এটা তোর, তোর পরীক্ষায় তোকে কলকাতা, তোর শহর বলে দেবে কি জানিস? কলকাতাও বলে দেবে, কলকাতাই বলবে। তোর পরীক্ষায় মেট্রো শহরই বলবে। আচ্ছা আমি এখানে তাহলে কি করবো বল? এখানে ওল্ড রুল কি ছিল? কিন্তু লিখে দিলাম ওল্ড রুলটা। তাহলে এই অঙ্কটায় কি হবে? এই অঙ্কটায় কি হবে? এখানটায় যদি আমি অঙ্কটার দাগটা কাটি, কি লিখবো প্রথমে? ফর 5 মার্কস।
নিজের বাড়ি হলে নিয়মটা কি আগে জানতে হবে। নিজের বাড়ি কোন শহরে, বাড়িটা কোন শহরে? সোদপুর। সোদপুরে হলে সোদপুরের জনসংখ্যার উপর কিন্তু রুলটা হবে, পার্সেন্টেজে জনসংখ্যার উপর। সোদপুরের জনসংখ্যা কত? এবার তোকে বলতে হবে এই যে জনসংখ্যা 10 লাখ, 25 লাখ, 15 লাখ, 40 লাখ, সোদপুরের জনসংখ্যা কত? তাহলে তুই ধরে নিতে পারিস যে স্যার ধরে নিচ্ছি সোদপুরের জনসংখ্যা 25 লাখের কম। আর 25 লাখের কম মানে, বা আরো একটু ভালো করে বললে 10 লাখ থেকে 25 লাখের মধ্যে, 10 লাখ থেকে 25 লাখের মধ্যে, তাই তো? তাহলে এখানে কি হবে সেক্ষেত্রে 10%, আগে ছিল 10% অফ স্যালারি, ঠিক আছে? বুঝতে পারলি ব্যাপারটা কি লিখলাম? 10% অফ স্যালারি। ভালো করে ক্লিয়ার করে নে, দরকার হলে অসুবিধা হলে তুই জিজ্ঞাসা করতে পারিস, কোনো সমস্যা নেই। এখানে লিখবো, ব্র্যাকেটে একটা কথা লিখে দেবো, তাহলে কি বুঝতে সুবিধা হবে পরে। আমি আমার কোশ্চেন কি পপুলেশন বলেছে, আমি ধরে নিচ্ছি পপুলেশন লিখতে হবে আমার সঙ্গে, পপুলেশন লেস দেন 25 লাখ, তাই তো? লেস দেন 25 লাখ বাট অ্যাবাভ 10 লাখ, দেখ আমরা কিন্তু জানি যেহেতু সোদপুর স্টেশনে জনসংখ্যা 10 লাখের কম আমি জানি, কিন্তু পরীক্ষার হলে আমি কি করে বুঝবো কোন শহর জনসংখ্যা কত? না, এটা তো তোকে বোঝানোর জন্য, এগুলো কিছু মেন হচ্ছে অঙ্ক, এটা জুলাইয়ের অঙ্ক এটা। বুঝতে পারলি? এটা আমার কথাটা ভালো করে শোন। নিজের বাড়ি হলে তোকে কিন্তু একটা জিনিস কিন্তু কনসেপ্ট মাথার মধ্যে গেঁথে ফেলতে হবে, যে ওর শহরটা জানতে হবে, কিন্তু সেই শহরের জনসংখ্যা কত তোকে একটা অ্যাজাম্পশন করতে হবে। কি অ্যাজাম্পশন করছিস? শহরের জনসংখ্যা কত? এখন তুই বলেছিস স্যার সোদপুরের জনসংখ্যা ধরে নিচ্ছি 25 লাখের বেশি, সেটা তুই ধরতেই পারি, ঠিক আছে তো? কিন্তু তুই যেখানে তোর এক্সাম হলে বসে পরীক্ষা দিচ্ছিস, যে শহরটার নাম দেবে, যে শহরটার নাম দেবে, সে টিচার তো তো তোর টিচার তো নিশ্চয়ই ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই নাম দিতে পারে। তাহলে তোকে একটা আইডিয়া করতে বলছি সোদপুরের জনসংখ্যা কত হতে পারে, ঠিক আছে তো? বা ধর তোকে একটা দিয়ে দিল সোদপুর না দিয়ে, তোকে ধর দিয়ে দিল বেলঘড়িয়া, বুঝতে পারলি তো? তাহলে এরকম শহরের জনসংখ্যা, এইসব জায়গায় জনসংখ্যা 10 লাখের কমই হয় জেনারেলি, ঠিক আছে তো? তাহলে তুই তুই করতেই পারিস, কারণ কিন্তু আমি তোকে কি বলছি, তোকে কিন্তু মাথায় রাখতে হবে শহরের জনসংখ্যা কত, তোকে একটু মনে করতে হবে, মানে মুখস্থ করার দরকার নেই, একটা আইডিয়া করবি, একটা সেন্স লাগাবি, বুঝতে পারলি? সেন্সটা বুঝতে পারছিস তো? আজকে যদি তোর বেঙ্গলের মধ্যে কোনো একটা স্টেশন দেয়, তুই সেন্স লাগাতে পারবি না? এটা হলো বারাসাত, ঠিক আছে? এটা হলো বনগাঁ, ঠিক আছে তো? তোকে একটা আইডিয়া করতে হবে, বাট আমার অত আইডিয়া খাটাতে পারছি না। আমি লিখে দিলাম 10 লাখ থেকে 25 লাখের মধ্যে, বুঝতে পারলি? আমি লিখে দিলাম মানে নাম্বার কাটবে না, কারণ আমি জানি এখানে যে নাম্বার কাটতে পারে না, আমি লিখে দিলাম এটা। তাহলে কত হবে? স্যালারি 10% হয়ে গেল। এবার কি হবে? ফর 7 মান্থ, ফর 7 মান্থ কি হবে এখানে? এখানে কি করছি? পপুলেশন কোনটার মধ্যে ফেলছি বল, কোনটার মধ্যে ফেলছি? এটা, এই দেখ, ওল্ডে আমি এটার মধ্যে ফেললাম, তাহলে নিউতে কোনটার মধ্যে হবে? 7.5। তাহলে এটা লিখতে হবে, এই কথাটাই সেম কথা লিখতে হবে। কি লিখবো এখানে? কি লিখবো? এটা কত হবে? 7.5% অফ স্যালারি। ব্র্যাকেটে কি লিখবো? পপুলেশন লেস দেন, কি লেখা ছিল? লেস দেন 40 lakhs, বাট অ্যাবাভ, বল বাট অ্যাবাভ কত লিখবো? 15 lakhs। এই জনগণনা কে জনগণনা করে জানিস? জনগণনা কারা করে? স্যার 25 লাখ, তারপর ওটা কি লিখবো? বাট অ্যাবাভ 10 লাখ। জানিস জনগণনা কারা করে? সেন্সাস হয় জানিস, প্রতি বছর 10 বছর অন্তর সেন্সাস হয়। প্রথম সার্ভে এটা কোন বছরের সেন্সাস হয়েছিল? এটা কোন বছরে ছিল? এটা 2001-এর সেন্সাস ছিল, আর এটা 2011 সেন্সাস। বেড়েছে তো জনসংখ্যা, দেখ দিন দিন জনসংখ্যা বাড়ছে না? তো 2001-এ দেখ, তুই একটু ভাব, আগে যেটা 10 লাখ জনসংখ্যা ছিল সেটা এখন 15 লাখ হয়েছে। পরের বছর যখন আবার করবে না জনগণনা, 21-এ কিন্তু জনগণনা হয়নি, জানিস কেন হয়নি 21-এ জনগণনা? কেন জনগণনা হচ্ছিল বলে? কোভিড চলছিল বলে। কিন্তু এর মধ্যে জনগণনা একটা হওয়ার কথা শোনা যাচ্ছে। জেনারেলি জনগণনা হয় 1, তারপর বল 91 হয়েছিল, তারপর 1-এ হয়েছে, তারপর 11-তে হয়েছে, তো 21-এ হয়নি। 21-এরটা যদি না হয় তাহলে 21-টা করতে হবে, এর মধ্যে করতে হবে একটা 25-26 একটা করে দেবে, হওয়া উচিত এটা, ঠিক আছে? কি বললাম বুঝতে পারলি তো এটা? আচ্ছা, স্যালারি তাহলে এটুকু লেখা হয়েছে, লেখাটা সাজিয়ে নিবি। তোর পরীক্ষায় মেট্রো শহর দেওয়ার সম্ভাবনা প্রবল, ঠিক আছে তো?
এরকম শহর দিয়ে ঘাবড়ে দেয় না। হয়ে গেছে। তো অঙ্ক তো বুঝি ওই স্যালারি কত হবে, দেখ স্যালারি কত ছিল বল, স্যালারি তোকে ওয়ার্কিংস করতে হবে স্যালারি, কিন্তু আগেরটাও শেখালাম। লেখ ওয়ার্কিংস কর। না না, সব করে নিতে হবে স্যালারি, দেখ ওয়ার্কিংস কর। এখানে লেখ নিচে লেখ স্যালারি, নিচে লেখ স্যালারি। কি কি ছিল বল, বেসিক, আর কি কি ছিল, পর 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 বেসিকের পর কি ছিল, ডিএ, তারপর কি ছিল বল, প্রজেক্ট অ্যালাউন্সেস, প্রজেক্ট অ্যালাউন্স, সব আসে সব আসে এখানে, কিন্তু সব আসে এখানে, সব আসে, কিচ্ছু বাদ যায় না। বোনাস আসবে, কমিশন আসবে। তাহলে বেসিক স্যালারি কত ছিল বল আমাকে, বেসিক স্যালারি 1,80,000। ডিএ কত ছিল, 10,000 টাকা পার মান্থ, মানে কি হবে 10,000 ইন্টু 12, বোঝা গেল তো। প্রজেক্ট অ্যালাউন্স কত ছিল, 2,000 টাকা পার মান্থ, মানে 2,000 ইন্টু 12 হবে। বোনাস কত ছিল, 10,000 টাকা। কমিশন কত ছিল, 16,000 টাকা। এইটুক তো ক্লিয়ার হয়ে গেছে, এইটুক তো ক্লিয়ার। দেখে নে, ভালো করে দেখে নে, অসুবিধা নেই। বেসিক বইতে বলেছিল 1,80,000 টাকা পার অ্যানাম বলেছিল, টুকে নে তোকে। বেসিক বলেছিল 1,80,000 টাকা পার অ্যানাম, তাই 1,80,000 লিখে দিলাম। ডিএ বলেছিল 10,000 টাকা পার মান্থ বলেছিল। দেখে নে দেখে নে, আগে মিলিয়ে নিবি, দেখে দেখে মিলিয়ে নে, তাহলে কি বোঝাতে সুবিধা হবে। হ্যাঁ, হয়ে গেছে। ঠিক আছে, ভালো করে দেখে নে। বেসিক কত বলেছিল কোশ্চেনে, 1,80,000। হ্যাঁ, ডিএ বলেছিল 10,000 টাকা পার মান্থ, 10,000 ইন্টু 12 হলো। প্রজেক্ট অ্যালাউন্স বলেছিল 2,000 টাকা পার মান্থ, 2,000 ইন্টু 12 হলো। বোনাস বলেছিল 10,000 টাকা, আর কমিশন বলেছিল 16,000 টাকা। সব করা লিখলাম, এবার ক্যালকুলেশন করবো। 1,80,000, 10,000 ইন্টু 12 কত হবে, 1,20,000। 2,000 ইন্টু 12 কত হবে, 24,000, যোগ 10,000, যোগ 16,000। তাহলে কত হচ্ছে, 1,80,000 আর 1,20,000, 3,00,000, 3,24,000, 40, 3,50,000 হচ্ছে টোটাল। টোটাল কত হয়, 3,50,000। ঠিক আছে, হুম, টোটাল হয়ে গেল 3,50,000। তাহলে এবার করে ফেল, এত কিছু নেই। এখানে লিখবো 3,50,000-এর উপর, এখানে লিখ 3,50,000। 3,50,000 টাকা স্যালারি ছিল কি, 12 মাসের, 12 মাসের না। হ্যাঁ, এখানে 5/12 করতে হবে, 5/12 ইন্টু 10%। কর, এসে বুঝতে পারলি এটা, 5/12 ইন্টু 10% কত হচ্ছে, 14,583। এটা কত হলো, 14,583। নেক্সট, এটাও তাই করবো, 3,50,000 ইন্টু 7/12 ইন্টু 7.5%। 15,312। কর, 14,583 প্লাস 15,312, টোটাল হচ্ছে 29,895। হয়ে গেল, বুঝতে পারলি এটা। টোটাল কত হলো, 29,895। এটাকে বলা হয় ভ্যালু অফ, লাইক ভ্যালু অফ রেন্ট ফ্রি। এটাকে ফার্নিশড না আনফার্নিশড, দেখ ফার্নিচার ছিল না, অঙ্কে ফার্নিচার নেই, তাই লিখবো আনফার্নিশড। ভ্যালু অফ আনফার্নিশড, ভ্যালু অফ রেন্ট ফ্রি আনফার্নিশড অ্যাকোমোডেশন, রেন্ট ফ্রি আনফার্নিশড অ্যাকোমোডেশন, আনফার্নিশড অ্যাকোমোডেশন, ভ্যালু অফ রেন্ট ফ্রি আনফার্নিশড অ্যাকোমোডেশন, ভ্যালু অফ রেন্ট ফ্রি আনফার্নিশড অ্যাকোমোডেশন। আচ্ছা, ছোট্ট একটা অঙ্ক, এক লাইনে একটা অঙ্ক আছে, আর একটা করে দিই, এক লাইন। তাহলে আমি কি করলাম জানিস তো, কি কি শেখালাম তোকে আবার, তোকে কি করালাম বল, নন গভর্নমেন্ট করালাম, নন গভর্নমেন্ট করলাম, এটাই পরীক্ষায় আসে। এখন যে দুটো করলাম এই দুটোই পরীক্ষা আসে, এখনো যেটা করাচ্ছি এটা পরীক্ষায় আসে না। তো ওই সিলেবাসে দেখি নন গভর্নমেন্ট এমপ্লয় কি কি করালাম বল। একটা করালাম হচ্ছে তোর ফার্নিশড, সরি, একটা করালাম হচ্ছে তোর মালিকের নিজের বাড়ি হলে কি হবে, আর মালিকের ভাড়া বাড়ি হলে কি, ফার্নিশড আনফার্নিশড দুটোই দেখিয়ে দিয়েছে। 19টা কি বলেছে, এটা হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়। আগের দুটো করলাম কি নন গভর্নমেন্ট, এবার দেখ গভর্নমেন্ট হলে বলে দেবে, দেখ কি বলেছে। 19টা বলছে কম্পিউট দ্য ভ্যালু অফ অ্যাকোমোডেশন প্রোভাইডেড বাই দ্য এমপ্লয়ার। মিস্টার এক্স ইজ আ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি, কেন্দ্রীয় সরকারি কর্মচারী।
সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা স্টেট গভর্নমেন্ট হোক। স্যার এরকম নিয়ম কি সেন্ট্রাল গভর্নমেন্ট হলে অ্যাকোমোডেশন নিয়মটা কি? দেখ সেন্ট্রাল গভর্নমেন্ট হলে রুলটা কি আমি বলে দিচ্ছি, লেখা ছিল লাইসেন্স ফ্রি, কিছু না। লাইসেন্স ফি যেটা থাকবে সেটাই হবে অ্যান্সার, লাইসেন্স ফি লিখে দেবে কোশ্চেনে। হিজ মান্থলি স্যালারি 30,000 টাকা, ডিএ বলে দিয়েছিল কত 20,000 টাকা পার মান্থ। হিজ প্রোভাইডেড রেন্ট ফি আনফার্নিশড অ্যাকোমোডেশন, তাকে আনফার্নিশ এখন প্রোভাইড করা হচ্ছে কলকাতায়। লাইসেন্স ফি বলেছে 4,000 টাকা পার মান্থ, ব্যাস অ্যান্সার হয়ে গেল 4,000 পার মান্থ। ঠিক আছে, তো তাহলে অ্যান্সার কত হবে 48,000 টাকা। এই জন্য তোকে একটু জাস্ট নোটটা একটু দেখে না, আমাদের নোট লেখার ছিল, এটা আমি আর আলাদা করে লেখাচ্ছি না। কোথায় লেখা ছিল? এক মিনিট। এই দেখ, এই দেখ, এই দেখ কি লেখা ছিল, এই দেখ কি লেখা ছিল, এই অ্যাকোমোডেশন প্রোভাইডেড বাই গভর্নমেন্ট। গভর্নমেন্ট যদি অ্যাকোমোডেশন প্রোভাইড করে, সেটা আনফার্নিশড হতে পারে, ফার্নিশড হতে পারে, সেটা পরের কথা। কি হবে সেক্ষেত্রে নিয়ম? লাইসেন্স ফি। কি লেখা ছিল? গভর্নমেন্ট যত টাকা লাইসেন্স ফি ডিটারমাইন করে দেবে। তাই আমাকে গভর্নমেন্ট কত টাকা লাইসেন্স ফি বলেছে বল? 4,000 টাকা করে প্রতি মাসে। তা প্রতি মাসে 4,000 টাকা করে হলে বছরে কত হয়? 48,000 টাকা। ব্যাস অ্যান্সার হলো 48,000 টাকা। ছোট এক লাইন অঙ্ক না, এক লাইনে অঙ্ক। তাহলে কি লিখবি? লেখ ভ্যালু অফ, লেখ ভ্যালু অফ 19 নম্বর অঙ্কটা কি লিখবি? অ্যান্সার লিখবি, দাগ কাটতে হবে না, এক লাইনে ভ্যালু অফ রেন্ট ফ্রি, ভ্যালু অফ রেন্ট ফ্রি আনফার্নিশড অ্যাকোমোডেশন। কত হবে? 4,000 ইন্টু 12, 48,000 টাকা অ্যান্সার। এটা দেবেই না, আমি তোকে বলছি এটা দেবেই না, বা তুই জেনে রাখ কি শর্ট কোশ্চেন দেয়। যদি শর্ট কোশ্চেন দেয়, ধরো গভর্নমেন্ট এমপ্লয়ি, তখন কি হবে? লাইসেন্স ফি ডিটারমাইন্ড বাই দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্ট যতটা লাইসেন্স ফি ডিটারমাইন্ড করবে, ব্যাস অঙ্কটা শেষ। তাহলে তোকে আগে এইটুকু আগে ক্লাস করে আসতে হবে, তোকে আগে এইটুকু সুন্দর করে ক্লাস করে আসতে হবে, না হলে আবার বলছি এটা ভালো করে না বলতে পরের অঙ্ক করাতে পারবো না। মানে নতুন নিয়ম নেই আর কিছু, শেখানো সব শেষ, মানে এই স্যালারি চ্যাপ্টারে পুরো শেখানো শেষ। এইবার এতদিন ধরে যা যা শিখেছি তার উপর বড় অঙ্ক হবে, এতদিন তো ছোট ছোট অঙ্ক করেছি, বড় একটা স্যালারি অঙ্ক দেবে পরের দিন থেকে, বড় বড় অঙ্ক হবে। এটা কিন্তু ভালো করে দেখে আসবি, মানে ভালো করে দেখে আসবি, মানে আর এটা দেখে আসবি সঙ্গে সঙ্গে কি কি দেখে আসবি জানিস তো? পরের দিন যে অঙ্কগুলো পড়াবো আমি তোকে বলে দিচ্ছি কি দেখে আসবি। ওই যে অ্যালাউন্স গুলো ছিল না, অ্যালাউন্স মনে পড়ছে তো? অ্যালাউন্স কি কি ছিল, মানে আমি বলেছি খাতায় লেখা ছিল, এটা পড়ে নিবি, কারণ অঙ্ক করতে করতে মনে, দেখ আমি বলে দেবো কোনো লাভ নেই, তোর মনে রাখতে হবে যে না আমি বলেছিলাম, এটা আমি করেছিলাম, তো আমার একটু মনে করতে হবে জাস্ট কি সে কি কি অ্যালাউন্স মনে রাখবি, ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্স এটা মনে রাখতে হবে, লেখা ছিল। কারণ এর পরের দিন থেকে যেই অঙ্কগুলো করবো সেই অঙ্কগুলো করতে এইগুলোই লাগবে। পার্টলি ট্যাক্সেবল অ্যালাউন্সেস, পার্টলি ট্যাক্সেবল অ্যালাউন্সের দুটো পার্ট ছিল, একটা কি ছিল? লিমিট, একটা লিমিট ছিল, আর একটা অফিসিয়াল পারপাস ছিল। এটা করেছিলাম মেন 1 নম্বর। 2 নম্বর কি করেছিলাম বল? এইচআরে, এইচআরে, ঠিক আছে, এইচআরে, ঠিক আছে। আর 3 নম্বর কি করেছিলাম বল? 3 নম্বর আজকে এটা করালাম আরএফএ, রেট পেপার। এই 3টে জিনিস তোকে ভালো করে ক্লিয়ার করে আসতে হবে, ঠিক আছে? তাহলে তোর পরের ক্লাসে বড় বড় অঙ্ক করতে পারবি, বড় বড় এই 3টে জিনিস ভালো করে রাখতে হবে, তাহলে তুই বড় বড় অঙ্ক করতে পারবি, নাহলে পারবি না।